বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর আনসলভ। আজ ১২তম পর্ব। তোমার জন্য আমার ভালোবাসা সেদিনও থাকবে। তুমি নোংরা পশু হয়ে যাও কিংবা সরীসৃপ হয়ে যাও, তাতে কিছু আসে যায় না। অ্যানি আমার হাতে মাথা রেখে অনেকক্ষণ কাঁদল। তারপর বলল, কিছুক্ষণের জন্য আমার সোনার মাছিটাকে কি আমার কাছে দেবে? আমি একটু আদর করে তোমার কাছে ফেরত দেব। কোনোদিন চাইবো না, প্রমিস। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম, কারণ অ্যাম্বার খণ্ডটা আমার কাছে নেই। নিতান্তই মূর্খের মতো আমি ফেলে দিয়েছিলাম হাডসন নদীতে। আমি নিশ্চয়ই জানতাম ঘরে কোথাও লুকিয়ে রাখলে আমি অ্যানি কোনো না কোনোভাবে খুঁজে বের করবে, তার অবশেষণ সে সীমায় নিয়ে যাবে। এখন আমি কি করি? মৃত্যু পথযাত্রীকে কি বলবো? আমি কিছুই বললাম না, মাথা নিচু করে বাসায় ফিরলাম। তার একদিন পর হাসপাতাল থেকে টেলিফোন এলো। অ্যানির অবস্থা ভালো না, তুমি চলে এসো। সে তোমাকে খুব চাইছে। আমি হাসপাতালে ছুটে গেলাম। অ্যানিকে রেখে চমকালাম। হঠাৎ করে তাকে সুন্দর লাগছে। গালের চামড়ায় গোলাপি আভা। চোখের মনি পুরনো দিনের মতো বকবকা করছে। আমাকে দেখে সে কিশোরীদের মিষ্টি গলায় বলল, থ্যাংক ইউ। আমি বললাম, থ্যাঙ্কস কেন? অ্যানি বলল, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন তুমি আমাকে না জাগিয়ে তোমার সোনার মাছিটা আমার হাতে ধরিয়ে দিয়েছো। এজন্য ধন্যবাদ। সে গায়ের চাদর সরালো। আমি স্তম্ভিত হয়ে দেখি অ্যাম্বারের টুকরাটা তার হাতে। প্রফেসর কথা বন্ধ করে চুরুট ধরালেন। চুরুট টান দিয়ে আনাড়ি স্মোকারদের মতো কিছুক্ষণ কাশলেন। তারপর ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, এবারের টুকরাটা অ্যানির হাতে কিভাবে এসেছে আমি জানি না, জানতে চাইও না। সব রহস্যের সমাধান হওয়ায় প্রয়োজন দেখছি না। রহস্য হচ্ছে গোপন ভালোবাসার মতো, যা থাকবে গোপনে। মিসির আলী বললেন, স্যার, অ্যাম্বারের টুকরোটা কি এখন আপনার কাছে আছে? প্রফেসর বললেন, না, অ্যানির কফিনের সঙ্গে দিয়ে দিয়েছি। অ্যানি তার সোনার মাছি নিয়ে গেছে। অ্যানি ছবি দেখবে। দেওয়ালে তাকাও। বাস্কেটবল হাতে নিয়ে হাসছে। ছবিটা আমার তোলা। ছবিটা পাই, দেখি এবং অবাক অবাক হয়ে ভাবি, আমাদের সবার বয়স বাড়বে, আমরা জরাগ্রস্ত হব, কিন্তু ছবির এই মেয়েটি তার যৌবন নিয়ে স্থির হয়ে থাকবে। জরা তাকে স্পর্শ করতে পারবে না। প্রফেসর চুরুট হাতে উঠে দাঁড়ালেন। দ্রুত ঘর থেকে বের হলেন। তার চোখে পানি চলে এসেছে। তিনি সেই পানি তার ছাত্রকে দেখাতে চান না। হামা ভূত। বাংলাদেশে কত ধরনের ভূত আছে জানেন? আমি বললাম, জানি না। মিসির আলী বললেন, ৩৮ ধরনের ভূত আছে। ব্রহ্মদূত্র, পেতনি, শাকচুন্নি, কম্বকাটা, মামদো, পানিভূত, কুয়াভূত, কুনিভূত, বনিভূত। কুনিভূতটা কিরকম? মিসির আলী বললেন, ঘরের কোনায় থাকে বলে এদের বলে কুনিভূত। আরেক ধরনের ভূত আছে, এরা কোনো শরীর ধারণ করতে পারে না, শুধু শব্দ করে, নিশিরাতে মানুষের নাম ধরে ডাকে। আরেক ধরনের ভূত আছে, নাম ভুলাইয়া, এরা পথিককে পথ ভুলিয়ে দেয়। শেষ সময় বিলের পানিতে ডুবিয়ে মারে। আমি বললাম, ভূত নিয়ে আপনার স্টকে কোনো গল্প আছে? মিসির আলী ভাবভঙ্গি দেখে মনে হলো গল্প আছে। তিনি নড়ে চড়ে বললেন, সিগারেট ধরালেন, হামা ভূতের নাম শুনছেন না তো? হামাগুড়ি দিয়ে হেঁটে বলে, এই ভূতের নাম হামাভূত। ৮-৯ বছরের বয়সী বালকদের মতো শরীর, চিতাবাঘের মতো গাছে উঠতে পারে। গায়ের রং কুচকুচে কালো, শো শো করে শব্দ করে। আপনি হামাভূত দেখেছেন? আমি বললাম, সাধারণ কোনো ভূতই দেখিনি। হামাভূত দেখার তো প্রশ্নই ওঠে না। আপনি দেখছেন? মিসির আলী বললেন, শুধু দেখছি না, হামাভূতকে পাউরুটি খাইয়েছি। ভূত পাউরুটি খায়? অন্য ভূত খায় কিনা জানি না, হামাভূত খায় এবং আগ্রহ করেই খায়। গল্প শুনতে চান? অবশ্যই চাই। হামাভূতের গল্প হলো প্রস্তাবনা, তবলার টুকটাক গল্প, অসাধারণ। আমার আনসলভ ক্যাটাগরির। হামাভূত না দেখলে গল্পের সন্ধান পেতাম না। যাই হোক, শুরু করি। পত্রিকায় পড়লাম, নেত্রকোনার সন্দিকোনা অঞ্চলে হামাভূতের উপদ্রব হয়েছে। যার এই ভূত দেখেছে তারা সবাই অসুস্থ হয়ে সদর হাসপাতালে আছে। অঞ্চলের লোকজন সন্ধ্যার পর ঘর থেকে কেউ বের হয় না। হামাভূতের বিশেষত্ব হচ্ছে সে মুহূর্তের মধ্যে অদৃশ্য হতে পারে। হামাগুড়ি দিয়ে গাছে ওঠে। যেসব বাড়িতে নবজাতক শিশু আছে সেই সব বাড়ির চারপাশে বেশি ঘোরাঘুরি করে। আমার তখন বয়স কম। আদি ভৌতিক বিষয়ে খুব আগ্রহ। হামাভূত দেখার জন্য ঢাকা থেকে রওনা হলাম।
বাংলাদেশের গ্রামে অজানা জন্তুর আক্রমণের খবর প্রায়ই পাওয়া যায়। ভূতের আক্রমণের খবর তেমনভাবে আসে না। শান্তিকোনা গ্রামে সন্ধ্যার আগেই পৌঁছালাম। প্রত্যন্ত অঞ্চলের নির্ভেজাল গ্রাম। একটা স্কুল আছে, ক্লাস 2 পর্যন্ত পড়ানো হয়। স্কুলের 2 জন শিক্ষক ছিলেন। বেতন না পেয়ে একজন চলে এসেছেন। যিনি টিকে আছেন তার নাম প্রকাশ ভট্টাচার্য। আমি হামাভূত দেখেছি এই খবর রটে গেল। দলে দলে লোকজন আমাকে দেখতে এলো, যেন আমি ফিলোর কোনো বড় তারকা ফিল্মের কোনো বড় তারকা। পথ ভুল এখানে চলে এসেছি। প্রত্যন্ত গ্রামের প্রধান সমস্যা একই ধরনের প্রশ্নের জবাব বারবার দিতে হয়। আপনার নাম, দেশের বাড়ি, সার্ভিস করে চাকরি করেন, বেতন কত পান, শাদী করেছেন, নতুন যেই আসছে সেই এইসব প্রশ্ন করছে। রাত কোথায় কাটাবো এই নিয়ে আলাপ আলোচনায় নিচু গলায় বলতে লাগলো, সাধারণ গ্রামের গুরুত্বপূর্ণ মানুষের বাড়িতে বিদেশি মেহমান রাখা হয়। সম্ভবত একটি গ্রামে তেমন কোনো গুরুত্বপূর্ণ কেউ নাই। আক্কাস আলী নামের একজনের কথা কয়েকবার শোনা গেল, তবে তার বাড়িতে আজ অসুবিধা। শ্বশুরবাড়ি অনেক মেহমান হঠাৎ করেই চলে এসেছেন। সুরুজ মিয়ার নাম উচ্চারিত হলো, তার বাড়িতেও সমস্যা। তার ছোট মেয়ের প্রসব বেদনা উঠেছে। আমি বললাম, আমার রাতে থাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমি সঙ্গে করে সিপিং ব্যাগ নিয়ে এসেছি, গাছতলায় থাকবো। গাছতলায় থাকবেন? কি কন, গ্রামের ইজ্জত আছে না, আপনি বিদেশি মেহমান। আমি বললাম, ভাই ভূত দেখতে এসেছি। রাতে যদি কোনো বাড়িতে ঘুমিয়েই থাকি, ভূতটা দেখবো কিভাবে? সারা রাত আমি জেগেই থাকিব, হাঁটাহাঁটি করিব। গ্রামের এক মুরব্বী বললেন, সাথে কি 3-4 জন জোয়ান পোলাপান দিব? অলঙ্গ নিয়ে আপনার সাথে থাকবো। অলঙ্গ জিনিসটা কি? বর্ষা তালগাছ দিয়া বানায়। আমি বললাম, এক গাধা লোক সঙ্গে নিয়ে ঘুরলে তো ভূত দেখা দিবে না। বর্ষা দিয়ে ভূত গাথাও যাবে না। আমাকে একই ঘুরতে হবে। আর আমার রাতের খাবার নিয়েও চিন্তা করবেন না। আমি রাতের খাবার পানি সঙ্গে করে নিয়ে এসেছি। মুরব্বি বললেন, এইটা কোনো কথা? 4 টা ডাল ভাত আমাদের সাথে খাবেন না? আমি বললাম, আবার যদি কোনোদিন আসি তখন খাবো। আমার কাছে মনে হলো মুরব্বি এবং মুরব্বিদের সঙ্গে অন্যরা হাফ ছেড়ে বাঁচল। প্রকাশ ভট্টাচার্য বললেন, কোনো কারণে ভয় পেলে আমার বাড়িতে উঠবেন। ওই যে টিনের বাড়ি। আমি বলতে গেলে সারারাত জাগনায় থাকি, রাতে ঘুম হয় না। ভূতের ভয়ে ঘুম হয় না। তা না, এমনিতেই ঘুম হয় না। ভগবানের নাম জপে রাত পার করি। অনেক আগে থেকেই করি। গ্রামের লোকজন হামা ভূতকে যথেষ্ট ভয় পেয়েছে বোঝাই যাচ্ছে। সন্ধ্যার পর যে যার বাড়িতে ঢুকে পড়ল, গল্প উপন্যাসে শ্মশানপরীর উল্লেখ থাকে। সন্ধিকোণে শ্মশানপরী হয়ে গেল। আমি একা ঘুরছি, চমৎকার লাগছে। ভাদ্র মাস, এই সময় যতটা গরম হবার কথা ছিল তত গরম না। ঠান্ডা হাওয়া আসছে। মেঘমুক্ত আকাশে শুল্কপক্ষের চাঁদ উঠেছে। মোটামুটি পরিষ্কারভাবে চারপাশ দেখা যাচ্ছে। গ্রামের একটাই পুকুর, ভাঙা পাকা ঘাট। পুকুরের চারপাশে গাছপালায় ঢাকা। একদিকে কালী মন্দির আছে। এই অঞ্চলের গ্রামের পটভূমিতে সিনেমা বানালে পুকুর ঘাট অবশ্যই ব্যবহার করা হতো। বিশাল অশ্বত্থ গাছ দেখলাম। অশ্বত্থ গাছের নিচে জমাট অন্ধকার। কিছুক্ষণ গাছের নিচে দাঁড়ালাম। এদের গ্রাম দেশে ভাদ্র মাসে বেশ কিছু মানুষ সাপের কামড়ে মারা যায়। গরমে অতিষ্ঠ হয়ে গর্তের ভেতর থেকে সাপ বের হয়ে আসে। ভাদ্র আশ্বিন 2 মাস বেশিরভাগ পানির মেটিং সিজন। সাপেরও তাই। এই সময়ে সাপ মানুষকে আশেপাশে দেখতে পছন্দ করে না। আমার পায়ে রাবারের বাম বুট। সাপের ভয় এই কারণে পাচ্ছি না। জনমানব শূন্য গ্রাম দেখতে ভালো লাগছে। অশ্বত্থ গাছের ডালে প্রচুর হরিয়াল বাসা বেঁধেছে। তাদের ডানার ঝট শব্দ শুনতে আমি হামাভূত দেখলাম। দেখতে মানুষের মতো। হামাগুড়ি দিয়ে আমার কাছে আসতে আসতে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। উত্তেজিত স্নায়ু ঠান্ডা করবার জন্য আমি সিগারেট ধরালাম। অদৃশ্য হামাভূত আবার দৃশ্যমান হলো। আমার দিকে মুখ করে বসলো। কাঁধের কোণা থেকে এক পিস পাউরুটি বের করে দিলাম। সে পাউরুটিটা আগ্রহ করে খেলো। আমি রওনা হলাম প্রশান্ত বাবুর দিকে। হামাভূত আমার পেছনে পেছনে আসতে লাগিল। শব্দ করে আসছে। প্রশান্তবাবু জেগেই ছিলেন। দরজা ধাক্কা দিতে তিনি
হাতে দরজা খুললেন। উনি উদ্বিগ্ন গলায় বললেন, ভূত দেখেছেন? আমি বললাম, শুধু দেখেছি না, সঙ্গে করে নিয়েও এসেছি, ওই দেখুন। হে ভগবান! এটা তো একটা কুকুর। আমি বললাম, এমন এক কুকুর যার অদৃশ্য হবার ক্ষমতা আছে। এ অদৃশ্য হতে পারে। কি বলেন আপনি? আমি ঝোলা থেকে পাউরুটি বের করে ছুঁড়ে দিলাম। কুকুর পাউরুটি নিতে গিয়ে অদৃশ্য হয়ে গেল। ভয়ে আতঙ্কে প্রশান্তবাবুর হাত থেকে হেরিকেন পড়ে গেল। তিনি নিজেও পড়ে যেতেন। আমি তাকে ধরে বললাম, চলুন ঘরে বসি, ঘটনাটা ব্যাখ্যা করি। সাধারণ সাধারণ। কুকুরটা ধবধবে সাদা রঙের। কেউ একজন তার গায়ে ভাতের মার বা গরম পানি ফেলেছে। তার একদিকে ঝলসে লোম পুড়ে কালো হয়ে গেছে। কুকুরটার নাকটা কালো, নাকের কিছু উপরে সাদা রং। তার মুখের দিকে তাকালে লম্বা ভাবটা বোঝা যায় না, খানিকটা মানুষের মতো মনে হয়। কুকুরের লেজেও একটা সমস্যা আছে। তার লেজে নেই লেজ কাটা কুকুর। দিনের বেলাতে এই কুকুর নিশ্চয়ই ঘুরে বেড়ায়। কেউ তাকে গুরুত্ব নিয়ে দেখে না। রাতের আলোয়, অল্প আলোয় সে হয়ে ওঠে রহস্যময়। সে যখন ঘুরে দাঁড়ায় তখন হঠাৎ তার গায়ে সাদা অংশের জায়গায় কালো অংশ চলে আসে। তীব্র দর্শকের কাছে কুকুর হয়ে যায় অদৃশ্য। ম্যাজিশিয়ানরা কালো ব্যাকগ্রাউন্ডের সামনে কালো বস্তু রেখে বস্তুটাকে অদৃশ্য করার খেলা দেখান। একেই বলে ব্ল্যাক আর্ট। আপনাদের এই কুকুর নিজের অজান্তেই ব্ল্যাক আর্টের খেলা দেখাচ্ছে। প্রশান্তবাবু মুগ্ধ গলায় বললেন, আপনার কথা শুনে মন জুড়াইছে। জটিল একটা বিষয়কে পানির মতো করে দিলেন। ভগবান আপনার মাথায় অনেক বুদ্ধি দিয়েছেন। আমি বললাম, মাথাটা কিন্তু আমাদের বড় সমস্যা। আপনাকে বুঝিয়ে বলি। মানুষের মস্তিষ্কে দুটো প্রধান ভাগ, ডান ভাগ এবং বাম ভাগ, রাইট লব, লেফট লব। আমরা যখন শরৎকালে সাদা মেঘ ভর্তি আকাশের দিকে তাকাই তখন মস্তিষ্কের বাম ভাগ আমাদের আকাশের মেঘটাই শুধু দেখায়, অন্য কিছু দেখায় না। কিন্তু মস্তিষ্কের ডান ভাগ সেই মেঘকে নানান ডিজাইনে করে দেখায়। কেউ দেখে হাতি, কেউ দেখে পাখি, কেউ মন্দিরে। কল্পনার ব্যাপারটা মস্তিষ্কের ডান ভাগের নিয়ন্ত্রণে। আমাদের মাথায় যদি ডান মস্তিষ্ক না থাকতো তাহলে আমরা কিন্তু হামাভূত দেখতাম না। মস্তিষ্কের ডান অংশে আমাদের হামাভূত দেখতে সাহায্য করছে। প্রশান্তবাবু বললেন, আপনার রাতের খাওয়া নিশ্চয়ই হয় নাই? আমি বললাম, এখন খেয়ে নেব, সঙ্গে খাবার আছে, শুকনা খাবার। প্রশান্তবাবু বললেন, আমি রান্না বসাচ্ছি, আপনি আমার এখানে খাবেন। খিচুড়ি করব, কি দিয়ে খাবেন? আমি রাতে খাই না, আপনার জন্যই রান্না করব। আপনি দয়া করে না বলবেন না। আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণরা ভালো রাঁধুনি হয়। প্রশান্তবাবু উঠানে রান্না বসালেন। আমি তার পাশে মোড়া পেতে বসলাম। ভদ্রলোক বেশ গোছানো। নিমিষে চুলা ধরিয়ে ফেললেন, চাল ডাল হাঁড়িতে বসিয়ে দিলেন। আমি বললাম, আপনি একা খাবেন? প্রশান্তবাবু হা সূচক মাথা নাড়লেন। চিরকুমার? না, বিবাহ করেছিলাম, স্ত্রী পুত্র স্বর্গবাসী হয়েছে। আচ্ছা জনাব, আপনি তো অনেক কিছুই জানেন। মৃত মানুষ কি ফিরে আসতে পারে? আমি বললাম, প্রশ্নটা পরিষ্কার করে বুঝতে পারছি না। তিনি বললেন, ধরুন কেউ একজন মারা গেল, তার কবর হলো, তার দাহ হলো, বৎসর খানিক পরে সে আবার উপস্থিত, এরকম কি হতে পারে?